আরেকটি প্রজেক্ট ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইতিহাস প্রজেক্টটি কি দাসপ্রথা ও সমকালীন বিশ্বের প্রভাব। তাহলে এই যে দাসপ্রথা সমকালীন বিশ্বের প্রভাব নিয়ে একটি প্রকল্প, সম্পূর্ণ প্রজেক্টটি তোমরা দেখবে। তাহলে কিভাবে করতে হবে, কোথা থেকে কতটা লিখলে প্রজেক্টটির সম্পূর্ণ ফুল মার্কস পেতে পারো, সমস্ত কিছু যদি জানতে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ তোমাকে দেখতেই হবে। ওকে, চলো তাহলে আমরা আলোচনা করি সম্পূর্ণ প্রজেক্টটি নিয়ে। দেখো, প্রজেক্টের প্রথমেই তোমরা ফ্রন্ট পেজ তৈরি করে নেবে। ফ্রন্ট পেজে তোমার নাম, স্কুলের নাম, পারলে সুন্দর করে ফ্রন্ট পেজটা তৈরি করবে। তারপরে চলে আসবে পরের একটি সূচিপত্র। দেখো, আমি এখানে মূল বিষয়গুলো দেখাচ্ছি। সূচিপত্র তোমরা বইয়ের থেকেও করতে পারো। কেউ যদি মনে করো যে তুমি সূচিপত্রটা করতে পারবে না, কমেন্ট করবে আমাকে। আমি তাহলে সূচিপত্র কিভাবে করতে হবে সেটা কমেন্ট বক্সে তোমাকে আমি দিয়ে দেবো। ওকে, তাহলে চলো আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। তাহলে আমাদের প্রকল্পের বিষয়টা কি, যে দাসপ্রথা ও সমকালীন বিশ্বের প্রভাব। এবার প্রথম পর্ব বা তোমরা ভূমিকা পয়েন্ট করে নেবে। প্রথমে ভূমিকাতে কি লিখবে, দেখো, দুর্বলের ওপর সবলের আধিপত্য কায়েম সূচনা হয়েছিল সেই আদিম যুগেই। তবে সময়ের সাথে সাথে তা ক্রমশ হয়ে উঠেছিল হিংস্র, নির্লজ্জ, অমানবিক এবং মানব সমাজের ক্রমবিকাশ এমন এক অধ্যায় ছিল যা ছিল কিন্তু দাসপ্রথা। এবং প্রাচীনকালে দাসদের শ্রমের ওপর নির্ভর করেই গড়ে উঠেছিল দাস অর্থনীতি। ইহুদি দার্শনিক আলেকজান্ডার ফিলো দাসপ্রথাকে সমর্থন করেছিলেন এবং দাস ব্যতীত সভ্যতার টিকে থাকা অসম্ভব, এই রকম কিন্তু এক মন্তব্য করেছিলেন। ওকে, এইটুক তোমার চলে গেল কি ভূমিকা। তো ভূমিকা মানে কি, সেই বিষয়টা সম্পর্কে কিছুটা লেখা, সেই বিষয়টাকে যাতে যতটা সম্ভব ভূমিকার মাধ্যমে তুমি মূল বিষয়টাকে তুলে ধরতে পারো শিক্ষকের সামনে। এবার দেখো, আমাদের বিষয়, এই বিষয়টা তুমি করতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, তাও লিখে দিলে তোমাদের ভালো হয়। দেখো, আমার প্রকল্পের বিষয় হলো এটা, আমার মানে কি তুমি করছো। ওকে, দাসপ্রথা সম্পর্কে সমকালীন বিশ্বের প্রভাব নিয়ে একটি যথাসম্ভব সার্বিক পর্যালোচনা করা। এবার এই যে প্রকল্পটি করছি, এর তো কোনো একটা লক্ষ্য থাকা দরকার। তাহলে কি কি লক্ষ্য, দেখো প্রকল্পের লক্ষ্য বলে পয়েন্ট করে নেবে। দেখো, দাসপ্রথা ও সমকালীন বিশ্বের প্রভাব, এই প্রকল্পটি তৈরি করার জন্য বা উদ্দেশ্য হলো নিম্নলিখিত বিষয়গুলি। তাহলে যে সমস্ত লক্ষ্য বা উদ্দেশ্যগুলো নিয়ে আমরা করছি সেইগুলো দেখো 1, 2 করে আমি লিখেছি। ভালো করে দেখো। 1 নম্বর, দাসপ্রথা কি ও এবং দাসপ্রথা নিয়ে ঐতিহাসিক ও দার্শনিকের মতামত। দ্বিতীয়ত হচ্ছে দাসপ্রথার উৎস। তৃতীয়, বিশ্বের বিভিন্ন দেশে দাসপ্রথার অস্তিত্ব ও তার কারণ। চতুর্থ, দাসপ্রথার বৈশিষ্ট্য বা দাসশ্রম বা বেগারশ্রম বলতে পারো এটা। 5 নম্বর রয়েছে মালিকদের সাথে দাসদের সম্পর্ক। 6 নম্বর হচ্ছে দাসেদের মুক্তির উপায় নিয়ে আলোচনা। 7, বিশ্বের সব দেশে দাসপ্রথার অস্তিত্ব ছিল, সেই সমস্ত দেশের অর্থনৈতিক দাসপ্রথার গুরুত্ব, ভূমিকা। এই তোমার চলে গেল লক্ষ্য বা উদ্দেশ্য। এবার আমরা পয়েন্ট করে নেব কি প্রকল্পের গুরুত্ব। দেখো, ইতিহাস বিষয় অনুধাবন করার জন্য মানব সমাজ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা একান্ত প্রয়োজন। আর এই কাজে প্রাচীন সমাজে পুঙ্খানুপুঙ্খ পরিবর্তন সম্পর্কে যে জ্ঞান থাকা দরকার, তেমনি দরকার সমাজের প্রতি স্তরে প্রতিটি শ্রেণীর ইতিহাস বিষয়ে সঠিক বোধের। আর দাসপ্রথা বা দাস সমাজ সম্পর্কে অবগত না থাকলে দাস সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে যাবে অজানা। তাহলে আমরা যদি এই সম্পর্কে কোনো ধারণাই না নিয়ে এই প্রজেক্টটি করতে যাই, তাহলে অনেক কিছু কিন্তু আমরা মিস করে ফেলবো। এরপরে তোমরা পয়েন্ট করবে যে প্রকল্পের পরিকল্পনা। এই যে প্রকল্পটা করব, এর পরিকল্পনা। দেখো, একাদশ শ্রেণীর ইতিহাসের পাঠ্যক্রম থেকে আমার পছন্দের প্রকল্পের বিষয়গুলি নির্বাচন করার পর সেটি রূপায়ণের জন্য আমাকে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে। এই জায়গায় বলে রাখি, তোমাদের যদি এটা অন্য ক্লাসের দিয়ে থাকে, 12 ক্লাসেও যদি এই প্রজেক্টটি দিয়ে থাকে, ওকে, বা কলেজেও অনেক সময় দিয়ে থাকে, তাহলে তোমরা এই ক্লাসটাকে বাদ দিয়ে তোমাদের ক্লাস উল্লেখ করে দেবে। ওকে, আমি প্রজেক্টটা যেভাবে করেছি সব ক্লাসের জন্যই কিন্তু এটি প্রয়োগ করা যাবে, বা এটা সব ক্লাসই তোমরা এই প্রজেক্টটি করতে পারো। ক্লাস 8 যদি দেয় তারা করো না, তাদের জন্য এটা অনেকটাই বড় হয়ে যাবে। এবং 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের কিন্তু এই প্রজেক্টটি তুমি নিতে পারো। ওকে, দেখো, প্রথমে আমাদের বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক শিক্ষিকার এ বিষয়ে আলোচনা করেছি এবং তার পরামর্শ অনুযায়ী ঠিক করেছি যে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য কিভাবে কোথা থেকে সংগ্রহ করব, কি ধরনের ছবি ব্যবহার করব, এই প্রকল্প নির্মাণ করতে কি কি উপকরণ প্রয়োজন তার বিষয়ে একটা তালিকা তৈরি করে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় পর্বের মধ্যে যাব। দ্বিতীয় পর্বে কি, তথ্য সংগ্রহ। দেখো, এই প্রকল্পটি লেখার জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে যে সমস্ত বইয়ের সাহায্য নিয়েছি সেগুলো হলো, দেখো,
এই যে বইয়ের নামগুলো দিয়েছি, এছাড়াও যদি তোমাদের কাছে অন্য কোনো বই থাকে, তোমরা যদি তার থেকে হেল্প নিয়ে থাকো, সেই সমস্ত বইয়ের নামও কিন্তু উল্লেখ করতে পারো। দেখো 1 নম্বরে ডক্টর অলোক কুমার চক্রবর্তী, প্রাচীন গ্রিসের ইতিবৃত্ত। দ্বিতীয় হচ্ছে বিমলচন্দ্র বেতালের রোমান সাম্রাজ্যের ইতিহাস বা তাম্রলিপ্ত ব্রোঞ্জ যুগ থেকে। আর তৃতীয় রয়েছে রণবীর চক্রবর্তীর একটি বই। এবং চতুর্থ দেখো সুজাত ভদ্র ও কুণাল চট্টোপাধ্যায়ের প্রাচীন গ্রিসের সমাজ সংস্কৃতি। এছাড়াও রয়েছে তোমার সুনীল চন্দ্র চট্টোপাধ্যায়, সুপ্রীতম দাসের, এই সমস্ত কিন্তু অনেক বইয়ের নাম আমি উল্লেখ করে দিয়েছি। তোমরা এখান থেকে পারলে 6টা নিয়ে নেবে। ওকে, 6টা নিলেই যথেষ্ট। এবার তোমাদের যদি স্যার ম্যাম বলে অনেকটা বড় করতে, তাহলে তোমরা পুরোটা নিতে পারো, অসুবিধা নেই কোনো। এরপরে চলে আসবে তথ্য বিশ্লেষণ। দেখো তথ্য বিশ্লেষণে দাসপ্রথা কী এবং দাসপ্রথা নিয়ে ঐতিহাসিক দার্শনিকের মতামত। দেখো প্রাগৈতিহাসিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতাবান গোষ্ঠী এক শ্রেণীর মানুষের দারিদ্র অসহায়তার প্রতি পরিস্থিতির সুযোগ নিয়ে কায়িক শ্রম দান করতে বাধ্য হতো। এমনকি অর্থের বিনিময়ে মানুষের পশুর মতো হস্তান্তর বা কেনাবেচা করা হতো। এই ব্যবস্থাকে বলা হয় দাসপ্রথা বা কৃতদাসপ্রথা। এবং কৃত কথার অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করা। এর জন্য দেখো তোমার অ্যারিস্টটল তার যে অনেক গ্রন্থে, যেরকম পলিটিক্স গ্রন্থে এবং জৈব যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। এছাড়াও আরও অনেকেই কিন্তু অনেকভাবে বলেছেন, যেরকম দেখো ডিও কাইটস বলেছেন গবাদি পশু যেমন প্রচুর সম্পত্তি, তেমনই কৃতদাস প্রভুর এক ধরনের সম্পত্তি। মানে কৃতদাস যার কাছে থাকতো সেটা কিন্তু কোনো মানুষ নয়, সেটা সম্পত্তির মতো, তাকে যখন ইচ্ছা মেরে ফেলতো। যেরকম আমরা পশু পাখি বাড়িতে পুষি, সেই ধরনের কিন্তু এই দাসেরা ছিল। তাদের কিন্তু নিজস্ব স্বাধীনতা কিচ্ছু ছিল না। ওকে, আবার দেখো সম্রাট জাস্টিয়ান রচিত সম্রাট জাস্টিয়ান রচিত ইনস্টিটিউশন বলা হয়েছে এক দাস অন্যের অধীন, নিজস্ব বলতে কিছুই নেই। যে কথাটা বললাম যে একটা দাস, তার কিন্তু নিজস্ব বলতে কিছু নেই, তাকে কিনে নিয়ে এসছে মালিক এবং কিনে নিয়ে এসে তাকে কিন্তু কাজ করাচ্ছে। এইবার এই ব্যক্তি কতদিন বেঁচে থাকবে না থাকবে সমস্তই তার কিন্তু মালিকের ওপর নির্ভর। এবার দাসপ্রথার উদ্ভব ভালো করে দেখো। কৃতদাস প্রথার সূচনাকাল বলতে 3000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে বোঝানো হয়। প্রাচীন সুমেরীয় সভ্যতার একটি ফলক কোড অফ উর-নম্মুতে কৃতদাস সম্পর্কে আইনবিধির উল্লেখ রয়েছে। এছাড়াও হামুরাবুর আইনবিধি থেকে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতার দাসপ্রথার অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। এবং দাসপ্রথার সাধারণ উৎস যেরকম যুদ্ধবন্দী, জাতি বৈষম্য, শ্রমের প্রয়োজনীয়তা, দারিদ্র ও ঋণগ্রস্ত জন্মসূত্রে। তবে দেশভেদে দাসপ্রথার কারণ কিন্তু ভিন্ন ছিল। তাহলে সব দেশেই যে একই কারণ হবে এটা তো সম্ভব নয়, তাই না? ইন্ডিয়ায় যেটা হবে সেটা তো পাকিস্তানে হবে না, যেটা পাকিস্তানে হবে সেটা মিশরে হবে না, যেটা মিশরে হবে সেটা সব জায়গার কিন্তু কারণ এক নাও হতে পারে। এবার দেখো বিভিন্ন দেশে দাসপ্রথার অস্তিত্বের কারণ। প্রথমে রয়েছে তোমার প্রাচীন গ্রিস, রোম, মিশর, পারস্যতে কৃতদাস ব্যবস্থার অস্তিত্ব ছিল। এবার প্রথমে আমরা তাহলে কী পাচ্ছি, গ্রিসে কৃতদাসের উদ্ভবের কারণ। দেখো যুদ্ধবন্দী, প্রাচীন গ্রিসে যুদ্ধবন্দী হিসেবে বহু মানুষ তার পরিবারের লোকজনকে কৃতদাসে পরিণত হতো। এবার দ্বিতীয়ত হচ্ছে জলদস্যুদের আক্রমণ। জলদস্যুরা সমুদ্রে অন্যান্য বণিকদের জাহাজ আক্রমণ করত এবং সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের লোকজনদের বলপূর্বক ধরে এনে তাদের বাজারে বিক্রি করে দিত। আর জন্মসূত্রে দেখো গ্রিসের পিতামাতা দাস মালিকদের সম্পত্তি এবং তাদের সন্তানরা কিন্তু বংশানুক্রমিকভাবে সেই মালিকেরই ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। তাহলে যে দাস মালিক একজনকে ক্রয় করে নিয়ে এসছে এবং সেই দাসেদের যদি কোনো সন্তান হয়, তাহলে তারা কি সেই মালিকের সম্পত্তিতে পরিণত হয়। ধরে নাও তুমি একটা ছাগল পুষেছো বা গরু পুষেছো, তার বাচ্চা হয়েছে, তাহলে সেই বাচ্চাটার অধিকার কার? তোমার। সেরকম দাস ব্যবস্থাতেও কিন্তু সেই একই পরিস্থিতি ছিল, যে জন্মসূত্রে মানে যে দাস রয়েছে তার যে সন্তান হবে, সেই দাস যে মালিকের অধীনস্থ, সেই সন্তানটি, দাসের যে সন্তানটি, সেও কিন্তু জন্মসূত্রে সেই মালিকেরই দাসে পরিণত হয়ে গেল। এবার চতুর্থ হচ্ছে অভাব অনটন। দেখো পারিবারিক দারিদ্র এবং অভাবের তাড়নায় গ্রিসে অনেক সময় পিতামাতা তাদের সন্তানকে কোনো দাস মালিকের কাছে বিক্রি করে দিত। তাহলে আগেকার দিনের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সামান্য টাকার জন্য তারা কিন্তু লোকের কাছে সন্তানদের বিক্রি করে দিত। তারা তাদেরকে কিন্তু কৃতদাসে পরিণত করে নিত। এবার ঋণ পরিশোধের অক্ষমতা। দেখো গ্রিসের ঋণ পরিশোধের ব্যর্থ হলে
তাহলে ব্যক্তিগত দাসত্বের ফলে ঋণ গ্রহণদাতা কৃতদাসে পরিণত হতো। যে আমি কারোর কাছ থেকে, সেই সময়কার কথা বলছি, এখনকার নয়, সেই সময়ে যদি আমি কারোর কাছ থেকে ধার নিয়েছি, সেই টাকাটা শোধ দিতে পারিনি, তাহলে সেই টাকাটা শোধ না দিতে পারার জন্য আমি কিন্তু সেই ব্যক্তির কৃতদাসে পরিণত হয়ে গেলাম। এবার দেখো রোমের কৃতদাসে পরিণত হওয়ার বিভিন্ন কারণ। রোম সাম্রাজ্যে যেটা বলা হচ্ছে, দেখো রোম সৈনিক বাহিনীর হাতে পরাজিত বিরোধী পক্ষের সৈন্যরা যুদ্ধবন্দী হিসেবে কৃতদাসে পরিণত হতো। দ্বিতীয় হচ্ছে নেক্সট সময় দারিদ্রতার কারণে পিতা মাতা নিজ সন্তানদের দাস হিসেবে বিক্রি করে দিত এবং রোমান পিতামাতাকে এই অধিকার প্রদান করেছিল রোমান সম্রাট রোমুলাস। তারপর তৃতীয় দেখো বাবা মায়ের পরিত্যক্ত ছেলেমেয়েরা বিভিন্নভাবে দাসে পরিণত হতো। 4 নম্বর রয়েছে মহাজন বা ঋণদাতার কাছ থেকে দরিদ্র জনগণ ঋণ নিয়ে পরিশোধ করতে অসমর্থ হলে সেই সমস্ত অক্ষম ঋণী স্ত্রী পুত্রকে অনির্দিষ্টকালের জন্য দাসত্ব করতে হতো। এই দাসদের বলা হতো বন্ডেড লেবার। তারপর 5 নম্বর রয়েছে আরও দেখো কৃতদাস পিতামাতা সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো। এই সমস্ত কৃতদাসদের বলা হতো কি ভার্নি। এবার এতক্ষণ আমরা জানলাম কোথায়, রোমে। এরপরে চলে আসবো মিশরে। দেখো মিশরে কৃতদাসে পরিণত হবার যে সমস্ত কারণগুলো আমরা পেয়েছি বা যেগুলোকে আমরা সংগ্রহ করেছি, দেখো 1 নম্বর রয়েছে তোমার যুদ্ধে মিশরীয় সৈনিকদের কাছ থেকে পরাজিত শত্রুপক্ষের সৈন্য স্ত্রীরা বা কন্যা সহ কৃতদাসে পরিণত হতো। দ্বিতীয় হচ্ছে দরিদ্র পিতামাতার অনেক সময় অভাবের তাড়নায় নিজ সন্তানদের অভিজাত ব্যক্তিদের কাছে অর্থের বিনিময়ে হস্তান্তর করলে তারা তাদেরকে দাসে পরিণত করত। তৃতীয় কৃতদাস বা দাসী পিতামাতার সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হলে এই সমস্ত সন্তানরা কৃতদাসে পরিণত হলো। দেখো আমরা কিন্তু কারণ ম্যাক্সিমাম দেশে একই রকম পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আলাদা পাচ্ছি। ঋণ গ্রহণ, স্বাধীন ব্যক্তির দীর্ঘদিন ঋণ পরিশোধ করতে না পারলে এক সময় সেই ব্যক্তি কৃতদাসে পরিণত হতো। 5 নম্বর দেখো মিশরের রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের কারণে অনেকে কৃতদাসে। রাষ্ট্রীয় আইন, এই জায়গায় কিন্তু একটা মিশরে আরেকটা জিনিস পেলাম যে রাষ্ট্রের যে আইন সেটা যদি কেউ লঙ্ঘন করতো তাহলে সে কৃতদাসে পরিণত হতো। তার এইবার চলে আসলাম আমাদের ভারতে। দেখো ভারতে কৃতদাস হওয়ার যে বিভিন্ন কারণ, দেখো জাতক গ্রন্থ থেকে জানা যায় যে যুদ্ধ পরাজয়, ঋণ গ্রহণ এবং আইন ভঙ্গের শাস্তি, এই 3টি কারণে মানুষ দাসে পরিণত হয়। কিন্তু মনুসংহিতার উপরোক্ত 3টি পদ্ধতি ছাড়াও জন্মসূত্রে এবং খাদ্যের জন্য দাসে পরিণত হওয়ার কথাও উল্লেখ কিন্তু রয়েছে। এবার দেখো সুলতানি আমলে দাসের আমদানি ও রপ্তানি। দেখো সুলতানি আমলে চীন, আফ্রিকা, তুর্কিস্তান বিভিন্ন দেশ থেকে ভারতে দাস আমদানি এবং ভারত থেকে মুসলিম বিশ্বে বিভিন্ন দেশে দাস রপ্তানি করা হতো। কিন্তু সুলতান ফিরোজ শাহ তুগলক ভারত থেকে দাস রপ্তানি বন্ধ করে দেন। এবার এই যে দাস প্রথা, এই দাস প্রথার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল এবং দাসশ্রম, দেখো গ্রিসের দাস প্রথার গ্রিসের নানাবিধ উৎপাদনমূলক কাজে দাসদের নিয়োগ করা হতো। তাহলে গ্রিসের যে সমস্ত নানান কাজ রয়েছে তার সেগুলোর জন্য এই দাসেদের কিন্তু তারা ব্যবহার করত। এইবার এই দাসেদেরকে 3টি ভাগে ভাগ করেছিল। এক হচ্ছে চ্যাটেল দাসত্ব, দ্বিতীয় হচ্ছে ভূমি দাস প্রথা, তৃতীয় দেখো ঋণজনিত দাসত্ব। তবে সাধারণ দাসত্ব মূলত 2 ধরনের হতো, একটা হচ্ছে গার্হস্থ্য দাসত্ব আর একটা ব্যবসাগত দাসত্ব। এবার দেখো এই যে গার্হস্থ্য এবং ব্যবসাগত, এরা এই দুটো বিষয়টা কি, দেখো গার্হস্থ্য অধিকাংশ কৃতদাসরাই গৃহকর্মে নিযুক্ত করা হতো। এর উল্লেখ পাওয়া যায় হোমার বা হেসিয়ড, অ্যারিস্টটলের রচনাতে। তাহলে এই যে যাদেরকে বাড়ির কাজকর্মের জন্য রাখা হতো তাদের হচ্ছে গার্হস্থ্য। এবার তাহলে ব্যবসাগত দাসত্বটা কি, দেখো ব্যবসাগত দাসত্বের মধ্যে চলে আসো তুমি। খনি শিল্পক্ষেত্র উৎপাদনের কাজে বহু দাস শ্রমিক হিসেবে নিযুক্ত হতো এবং মালিক নিয়ন্ত্রিত হস্তশিল্প উৎপাদন, পাথর সংগ্রহ, খনি উৎপাদন কাজে দাসেদের কাজে লাগানো হতো। কৃষিকাজ, এছাড়াও রয়েছে কৃষিকাজ, সাধারণ ধনী সব ধরনের কৃষকরাই কৃষিকাজে দাসদের যুক্ত করত এবং জমিতে চাষ, শস্য ঝাড়াই এবং এছাড়া কৃষিকাজের যে আরও ফসল উৎপাদন থেকে রোপণ সমস্ত কিছুই কিন্তু কাদের দিয়ে করাতো, দাসেদের দিয়ে করাতো। এবার ভাড়া খাটানো ও বন্ধক রাখা, তাহলে এই দাসদের দিয়ে কিন্তু ভাড়াও খাটানো হতো এবং বন্ধকও রাখা যেত। দেখো মালিক তার দাসদের ভাড়া খাটিয়ে প্রচুর অর্থ উপার্জন করতো। ধরে নাও আমার কাছে 10টা দাস রয়েছে, আমি সেই 10টা দাস আমার কাছে কাজ নেই, অন্য কোথাও কাজ হচ্ছে, সেখানে আমি ভাড়া দিয়ে দিলাম, তাই না? আমাদের এখনকার দিনে ধরে নাও আমার বাড়িতে একটা মাইক সেট রয়েছে, আমি সেই মাইক সেটটা সবসময় ভাড়া দিই তো,
তাহলে সে ভাড়া নিয়ে যাওয়ার পরে আবার তো রিটার্ন দিয়ে যাবে, সেই রকম ভাড়া খাটানো হতো কিন্তু। এরকম 10,000 দাস শ্রমিক এথেন্সের খনিগুলিতে কাজ করত। এই তাহলে দেখো কত, এই যে সামান্য একটা খনির কথা বলেছে, এখানে কত 10,000 শ্রমিক কিন্তু কাজ করত। দেখো জেনোফন জানিয়েছেন যে নিকিয়াস নামক এক ব্যক্তি তার অধীনে থাকা 1,000 দাসকে ভেড়া খাটিয়ে অনেক আয় করতেন। তাহলে 1,000 দাসকে, সরি ভেড়া বলে ফেলেছি আমি, ওটা ভাড়া হবে, ভাড়া খাটিয়ে কিন্তু অনেক আয় করতেন। যে ব্যক্তির কাছে 1,000 দাস রয়েছে তাদেরকে যদি ভাড়া দেয় তাহলে সে প্রচুর টাকা তো আয় করতো সেই সময়কার। এরপর হচ্ছে রোমের দাস প্রথা। দেখো কৃতদাসদের বিভিন্ন কাজে নিয়োগ। প্রাচীন রোমে কৃতদাস বা গৃহস্থলী নানাবিধ কাজ, কৃষিপণ্য উৎপাদন, নির্মাণ এবং বাণিজ্যিক পরিচালনা, খনি ও মিলে শ্রমদান, সেনাবাহিনীতে সাহায্য করার কাজেও তাদের ব্যবহার করা হতো। এছাড়াও অধিকার ও স্বাধীনতার অভাব। দেখো অমানবিক নির্যাতনের শিকার কৃতদাসরা যাবতীয় আইন সুযোগ সুবিধার অধিকার লাভ, স্বাধীনভাবে জীবনযাপন বা সামাজিক অনুষ্ঠানে যোগ থেকে বঞ্চিত ছিল। রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন রয়েছে প্রশাসনিক বা সামরিক পদলাভ, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, দাসদের পক্ষে সবই কিন্তু নিষিদ্ধ ছিল। তাদের ব্যক্তিগত বলতে কোনো কিছুই ছিল না। এবার দেখো শান্তির প্রদান ও দাস বিদ্রোহ। দেখো তৎকালীন রোমের অনেক সময় দাসেরা অমানসিক নিপীড়ন সহ্য করতে না পেরে পালিয়ে যেত। তবে এই কাজে ব্যর্থ কৃতদাসেরা অমানবিক অত্যাচারের শিকার হতো, তাই তারা বারংবার বিদ্রোহ ঘোষণা করেছিল। এবার চলে আসবো আমরা মিশরের দাস প্রথা। দেখো মিশরের যে দাস তাদেরকে কি কি কাজে ব্যবহার করা হতো। দেখো প্রাচীন মিশরের সবচেয়ে বেশি সংখ্যক দাসী গৃহকর্মেই নিযুক্ত ছিল এবং গৃহে পরিচালিকা হিসেবে রান্নাবান্না, গৃহ পরিষ্কার, প্রভুর সন্তানদের পরিচর্যা সহ বিভিন্ন কাজ করত। এছাড়া অভিজাত পরিবারগুলো প্রচুর যাবতীয় সম্পত্তির দেখাশোনার কাজও দাসেরা কিন্তু করত। এছাড়াও কৃষিকাজে কী কী কাজ করতো। দেখো মিশরের দাস মালিকেরা মরুভূমিতে চাষযোগ্য করে তোলার জন্য কিন্তু প্রচুর যে খাটনি, সেই খাটনিটা খাটতো কিন্তু এই সমস্ত দাসেরা। পশুচারণ, মাছ শিকারের কাজে কিন্তু দাসেরা নিযুক্ত থাকতো এবং নির্মাণ কাজে, যেরকম মিশরের বিভিন্ন নির্মাণ কার্য, নদীতে বাঁধ, খাল, পুকুর খনন, পিরামিড এবং মন্দির, বিভিন্ন স্থাপত্য নির্মাণে কিন্তু এই সমস্ত দাসেদের ব্যবহার করা হতো। খনির কাজে মিশরবাসী পর্যবেক্ষণা বা সর্বাপেক্ষা শ্রম সাধ্য খনির কাজে কিন্তু এই সমস্ত দাসেদেরকেই নিয়োগ করত। শিল্প সংক্রান্ত কাজ। দেখো শিল্প সংক্রান্ত কুটির শিল্প হতে পারে, বড় বড় শিল্প হতে পারে, যেমন সুতোর কল, কাপড় বোনা এবং ধাতু নির্মিত যান্ত্রিক, এছাড়াও আরও অনেক যে সমস্ত কাজ হতে পারে। সামরিক কাজকর্মে দেখো মিশরের কৃতদাসদের মধ্যে যোদ্ধা যারা যুদ্ধবন্দী তাদের সামরিক বাহিনীতে সুযোগ করে দেওয়া হতো। এছাড়া তারা রাজপ্রাসাদ পাহারা, এমনকি সম্রাটের দেহরক্ষী হিসেবেও কাজ করেছে। এবার আমাদের চলে আসবো ভারতের। দেখো ভারতে গৃহকাজে বৌদ্ধ গ্রন্থ জাতক থেকে জানা যায় দাসরা গৃহস্থলী নানাবিধ কাজ করত, যেমন রান্না, গৃহ পরিষ্কার, উদ্যান পরিচর্যা, প্রভুর সন্তানদের দেখাশোনা করা প্রভৃতি করত এবং সহচরী এবং পতিতাবৃত্তেরও কাজ। দেখো প্রাচীন ভারতের দাস ও দাসদাসীরা প্রভু এবং প্রভুর পত্নীর সহচরী হিসেবে কাজ করত এবং অতিরিক্ত অর্থ উপার্জনের তাগিদে দাসীরা পতিতাবৃত্তিও করত। এই কথাটা বুঝবে না, এটা তোমরা বুঝে যাবে, অবশ্যই বুঝে যাবে, এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এ থেকে জানা যায় যে ভারতের রোমান বাণিজ্য এবং পণ্যদ্রব্য হিসেবে অনেক সময় কৃতদাসীরাও রপ্তানি করা হতো। তাহলে দাসী, শুধু যে কৃতদাসকে রপ্তানি করা হতো তা নয়, দাসীদেরও। এছাড়াও কি আর কৃষিকাজ। দেখো বৌদ্ধ সাহিত্যের অনেক অন্যান্য সূত্র থেকে জানা যায় প্রাচীনকালে দাসেরা যে প্রভুর জমিতে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তার ধারণা পাওয়া যায় এবং শিল্প সংক্রান্ত কাজ, শিল্পের ক্ষেত্রে বা নির্মাণ কাজগুলোতে দাস শ্রমিকদের ব্যবহার করার রীতি প্রাচীন ভারতে প্রচলিত ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। এবং বিনোদনমূলক কাজ। দেখো প্রাচীন ভারতের বিভিন্ন রাজসভায় এবং নর্তক ও নাটকীয় উপস্থিতির থেকে বোঝা যায় যে মনোরঞ্জনের কাজে দাসেদের ব্যবহার করার রীতি কিন্তু এই ভারতেও প্রচলিত ছিল। এবার মালিকদের সাথে দাসেদের সম্পর্ক। দেখো গ্রিক কবি থিওগনিস বলেছেন যে পেঁয়াজ থেকে যেমন গোলাপ জন্মায় না, তেমনি স্বাধীন লোকরাও দাসীর গর্ভে জন্মায় না। এবং অ্যারিস্টটলের শিষ্য থিওফ্রেস্টাস
দাসেদের জীবনী উৎপাদন হিসেবে শুধু কাজ, খাদ্য, শান্তির কথাই বলেছেন। এবার দাসেদের ওপর নির্যাতন দেখো, অনুগত্য আদায়ের জন্য দাস মালিকরা কঠোর শাস্তি দিত। তাহলে অনুগত্য মানে তার এই যে দাস, যাতে তার ওপরে কোনো কথা না বলতে পারে, তাদের ওপর কিন্তু অমানবিক অত্যাচার চলতো। যেগুলোর মধ্যে দেখো শরীরে গরম লোহার ছ্যাঁক দেয়া, আমরাও এইগুলো কিছুদিন আগেও দেখেছি। 19 শতক তোমরা ইংরেজদের সময় দেখেছো যে মানুষ কিভাবে অত্যাচার করতে পারে, মানুষ কতটা নির্দয় হলে যে একটা জ্বলন্ত শিক তার গায়ে দিয়ে দিতে পারে। দাসেদের শিকল বেঁধে রাখা হতো, গালিগালাজ করা হতো, প্রহার করা হতো, অনাহারে রাখা হতো, চুরি যাতে না করতে পারে তার জন্য তালাবন্ধ করে রাখা হতো প্রভৃতি পন্থা কিন্তু অবলম্বন করা হতো দাসেদের। এবার পারস্পরিক সন্দেহ অবিশ্বাস, প্রাচীন গ্রীসের পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের ওপর ভিত্তি করে দাস মালিক ও দাসেদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। প্রভুরা দাসের সেনাবাহিনীতে নিয়োগ করলে তাদের অস্ত্রহীন করে রাখত, ফলে দাসেরা প্রচুর প্রতি সদয় ছিল না। তাই প্রভুর প্রতি সদয় কিন্তু ছিল না। এই যে দাস, তাদেরকে সেনাবাহিনীতে রাখা হলো, কিন্তু তাদেরকে কোনো অস্ত্রশস্ত্র কেন দেওয়া হলো না? যাতে মালিকের ওপরই সেই অস্ত্র না ধরে। এরপরে কি রয়েছে তোমার কৃতদাস ও মালিকের মধ্যে সম্পর্ক দেখো, তবে বেশ ক্ষেত্রে কৃতদাস ও মালিকের মধ্যে সুসম্পর্কও গড়ে উঠত। দীর্ঘদিন ও মালিকের পরিবারের নিত্য নৈতিকমূলক জীবনের সঙ্গে যুক্ত থাকার ফলে তাদের সঙ্গে কিন্তু স্নেহ শ্রদ্ধা সম্পর্ক গড়ে উঠত। অনেক সময় প্রভুর বিপদে দাস নিজের জীবন বিপন্ন করে দিত এবং তার প্রাণ রক্ষা করত। এবার রোমে চলে যাই আমরা। দেখো রোমে দীর্ঘ সময়ব্যাপী কাজ, রোমান দাসদের দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা অমানবিক শ্রম দিতে বাধ্য হতো এবং কাজে ফাঁকি দিলে সহ্য করতে হতো চরম নির্যাতন বা বেসুরা অত্যাচার বা নির্যাতন তো বটেই, এবং তার বেঁচে থাকার তাগিদটা ফুরিয়ে যেতে পারে, এমন অত্যাচার হতো। তাদের জন্য সরবরাহ করা খাদ্য পোশাক যথেষ্ট না হয় কৃতদাসরা অপুষ্টি ও রোগের কবলে পড়তো, ফলে অনেককেই ধীরে ধীরে কিন্তু মৃত্যুর কবলে বা মৃত্যুকে বরণ করে নিত। ওকে, এরপরে তুমি চলে আসো। দেখো গ্যালিডিয়েটর হিসেবে ব্যবহার। দেখো রোমান অভিযাত্রা মনোরঞ্জনের জন্য বলিষ্ঠ কৃতদাসদের হাতে অসামান্য অস্ত্র দিয়ে তাদের হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে বাধ্য করত। এই অসম যুদ্ধের ক্ষেত্রেই বা দাস যোদ্ধাদের প্রাণহানি ঘটত। ফলে অনেক সময় বিজয়ী দাসকে পুরস্কার স্বরূপ তাকে মুক্তিও দেওয়া হতো। এরপরে চলে আসি আমরা প্রভুর ভালো ব্যবহার। দেখো ব্যতিক্রম হিসেবে কৃতদাসদের সঙ্গে প্রভুর সহৃদয়পূর্ণ আচরণের কথাও উল্লেখ করা যায়। যেমন প্রাচীন মিশরে প্রতি বছর ডিসেম্বর মাসে কৃষি দেবতার এবং সন্তুষ্টির জন্য অনুষ্ঠিত উৎসবে দাসেদের প্রতি মালিকদের সহমর্মিতা প্রকাশ পেত। এবার মিশরের যে পরিষণ সাধ্য কাজে নিয়ত। এবার প্রাচীন মিশরের দাসীদের বিভিন্ন পরিশ্রম সাধ্য কাজ, যেমন মরুভূমিতে খাল কেটে তাতে শস্য উৎপাদন অঞ্চলে পরিণত করা এবং খনিজ শ্রমিক, গৃহস্থ শ্রমিক, পিরামিড নির্মাণ ইত্যাদি কাজে তাদেরকে কিন্তু ব্যবহার করা হতো। শ্রমিকদের সঙ্গে অমানবিক অত্যাচার, তাহলে এই যে মিশরেও কিন্তু যেভাবে অত্যাচার করা হতো, সাধারণ মিশরীয় দাসদের সঙ্গে মানবিক আচরণ করা হলেও খনি শিল্পে নিযুক্ত শ্রমিকদের সঙ্গে মিশরীয়রা অমানবিক আচরণ করত বলে গ্রিক লেখকরা কিন্তু উল্লেখ করে গেছেন। এবং অমানবিক অত্যাচার কীরকম দেখো, দাস মালিকদের সঙ্গে অমানবিক অত্যাচার করার ফলে ঐতিহাসিকরা মনে করেন বিশেষত গৃহকাজে নিযুক্ত দাসেদের সঙ্গে সাধারণ ভৃত্যদের কোনো পার্থক্য ছিল না। এবার অভিজাতদের মনোভাব, এই যে দাসদের প্রতি সমাজের যে অভিজাত ছিল তাদের, দেখো মিশরীয় দাস মালিকরা অনেক ক্ষেত্রে দাসেদের সঙ্গে সন্তান সম আচরণ করতেন, তাদের উচ্চতর শিক্ষা প্রদান করে প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা করতেন, এমনকি নিজের কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দাসেদের সামাজিক মর্যাদাও প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। এবার চলে আসবো আমরা ভারতে। দেখো মধ্যযুগের বৌদ্ধ গ্রন্থ ও অশোকের অনুশাসনগুলিতে দাসেদের প্রতি সহৃদয় ব্যবহার করার কথা বলা হয়েছে এবং কৌটিল্য তার অর্থশাস্ত্রের 3য় অধিকরণে দাসকে স্বেচ্ছা প্রথা বলে অভিহিত করেছেন এবং দাসদের দিয়ে মলমূত্র উচ্ছিষ্ট পরিষ্কার সব পরিবহন নানান কাজ কিন্তু করানো হতো। এছাড়াও তিনি অনার্যদের দাসে পরিণত করা এবং শিশুদের দাস হিসেবে বিক্রি না করার
উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছিল। দাসীদের মুক্তির উপায় কি? এই যে দাস, এতক্ষণ ধরে দাস সম্পর্কে জানলাম, এই যে দাসে পরিণত কিভাবে হচ্ছে এবং তাদের বৈশিষ্ট্যকে এতক্ষণ জানলাম আমরা। তাহলে এই যে দাসদের এরা মুক্তি পেত কিভাবে? দেখো, প্রাচীন গ্রীসে কিভাবে মুক্তি পেত? প্রাচীন গ্রীসের একটি উল্লেখযোগ্য রাষ্ট্র হচ্ছে স্পার্টা। এখানকার কৃতদাস শ্রেণী পরিণত ছিল হেলট নামে। রাষ্ট্রীয় ব্যতীত অন্য কোনো নাগরিক হেলট বা মুক্তি দান করতে পারত না। তবে যুদ্ধে বীরত্ব প্রদর্শনে অনেক সময় মুক্তি প্রদান করা হতো এবং যদিও মুক্তিপ্রাপ্ত হেল্টাররা কোনোভাবেই স্পার্টার মতো স্বাধীন নাগরিক বা মর্যাদা পেত না। স্পার্টার শাসন থেকে স্বাধীন হওয়া আশঙ্কায় হেল্টাররা প্রায়ই বিদ্রোহ ঘোষণা করত। হেলটদের বিদ্রোহ অঙ্কুরিত বিনাশ করতে ইরফ নামক এক শ্রেণীর কর্মচারীরা তাদের বিরুদ্ধে মার্শাল ল জারি করলেও হেলটদের দমন করা যায়নি। শেষ পর্যন্ত 464 খ্রিস্টাব্দে সংঘটিত বিদ্রোহে স্পার্টার অস্তিত্বকে দুর্বল করে দিয়েছিল। এবার চলে আসবো রোমে আমরা। রোমের দাস মালিকদের দ্বারা অত্যাচারিত কৃতদাসরা অনেক সময় পালিয়ে গিয়ে মুক্তি লাভের চেষ্টা করত, তবে ধরা পড়লে তার শাস্তি ছিল অমানবিক। প্রাচীন রোমে অবশ্য খুব কম সংখ্যক কৃতদাসী পলায়নের মাধ্যমে দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারত। অনেক সময় রোমের দাস মালিকেরা তাদের অধীনস্থ কৃতদাসদের একনিষ্ঠ সেবা, বিশ্বস্ত এবং আনুগত্য প্রদর্শনে সন্তুষ্ট হয়ে তাদের মুক্তি দিত। আবার রোমের দাসেরা গ্যাডিয়েটর হিসেবে মল্লযুদ্ধে জয়ী হতো এবং তখন সে দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারত। এছাড়াও প্রভুর প্রাণ রক্ষা, মুক্তি প্রদান এবং সরকারি উদ্যোগে দাস মালিকদের কর্তৃত্ব উইল ঘোষণার মাধ্যমে দাসগণ মুক্তি পেত। এবার চলো মিশরে কিভাবে মুক্তি পেত? দেখো, মিশরে কৃতদাসরা সাধারণ উপায় বা যথা প্রভুর প্রাণ রক্ষা, ক্ষতিপূরণে অর্থ প্রদান এবং প্রভুর সেবা প্রভৃতির মাধ্যমে মুক্তি পেলেও সরকারি উদ্যোগে মুক্তি লাভের রীতি এখানে প্রচলিত ছিল না। এবার আমরা চলে আসি ভারতবর্ষে। দেখো, স্মৃতিশাস্ত্রের বক্তব্য সমূহের থেকে যেগুলো জানা যায়, দেখো, প্রথমত প্রভুর জীবন রক্ষা যজ্ঞবদ্ধ সহ কয়েকটি স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে কোনো দাস প্রাণের ঝুঁকি নিয়ে প্রভুর জীবন রক্ষা করলে সে দাসত্ব থেকে মুক্তি লাভ করত। দ্বিতীয়ত হচ্ছে আইনের মাধ্যমে মুক্তি লাভ। দেখো, স্মৃতিশাস্ত্র সমূহে বলা হয়েছে যে বলপূর্বক বা দস্যুদের দ্বারা বন্দী হয়ে দাসী পরিণত হয়েছে এমন কোনো ব্যক্তিকে আইনের মাধ্যমে মুক্তি দান করা হবে। অর্থশাস্ত্রের বক্তব্য, দেখো, জরিমানা অর্থ প্রদান। আদালতে জরিমানা দিতে বাধ্য হয়ে কোনো আর্য দাসে পরিণত হলে তারা আত্মীয়রা তার ধার্য জরিমানা প্রদান করলে সেই ব্যক্তি কিন্তু মুক্ত পেত। প্রভুর সন্তানদের জন্মদান। দেখো, অর্থশাস্ত্রের 3য় অধিকরণে কৌটিল্য উল্লেখ করেছেন যদি কোনো দাসী প্রভুর সন্তানের জন্ম দেয় তাহলে সেই দাসী ওই তার সন্তান উভয়ে দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। তৃতীয় হচ্ছে মুক্তি লাভের জন্য অর্থ প্রদান। দেখো, অর্থশাস্ত্রে আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় দাস হিসেবে বিক্রি হলে পরবর্তীকালে তার অর্থ মালিককে প্রদান করে সে দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। এবার জাতকের বক্তব্য, দেখো, আর্থিক অবস্থার অবনতি। দাস মালিকরা প্রভুর অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটলে তারা তাদের অধীনস্থ দাসদের মুক্তি দান করতেন। দ্বিতীয়ত হচ্ছে সেবার মাধ্যমে মুক্তি। দাস মালিক তার অধীনস্থ দাসীর সেবা, সৎ আচরণ এবং কর্তব্যপরায়ণতা দেখে প্রভৃতি কারণে কিন্তু মুক্তি দিয়ে থাকে। এবং তৃতীয় রয়েছে দাস মালিকদের উদারতা। বহু উদার মনোভাবাপন্ন ব্যক্তি দাসপ্রথার বিরোধিতা করার জন্য দাস মালিকের অধীনে সকল দাসী ছিল তাদের মুক্তি দিয়ে মালিকেরা তাদের স্বাধীন নাগরিকে পরিণত করতেন। এবং এরপরে চলে আসো, বিশ্বের বিভিন্ন দেশে দাসপ্রথার অস্তিত্ব ছিল। সেই সমস্ত দেশের অর্থনীতি দাসপ্রথার গুরুত্ব ও ভূমিকা প্রাচীন গ্রিস, রোম, মিশর প্রভৃতি দেশগুলির কৃতদাসেরা কায়িক শ্রমের ভিত্তিতে কৃষি, বাণিজ্য, অর্থনীতি গড়ে উঠেছিল। স্বভাবতই দাসপ্রথার উপর নির্ভর করেই অর্থনীতি দাস অর্থনীতি নামে কিন্তু পরিচিত লাভ করেছিল। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে দাসত্বের শ্রমের ওপর কখনোই সমগ্র অর্থনীতি নির্ভর করে থাকতো না, তবে দাসপ্রথা ছিল অর্থনীতির অন্যতম শক্তিশালী মূল ভিত্তি। এবার দেখো, প্রাচীন গ্রিসের 2 বিশিষ্ট পণ্ডিত প্লেটো, অ্যারিস্টটলের রচনা থেকে এটা জানা যায় যে ধ্রুপদী যুগে গ্রিসের অর্থনীতির মূলত দাস শ্রমের ওপরই নির্ভর ছিল। তারা ধ্রুপদী গ্রিসের সমাজকে সোসাইটি বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক ফিনলে প্রাচীন গ্রিসের সমাজে
দাস ব্যবস্থার গুরুত্ব প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে পৃথিবীর প্রকৃত 5টি দাস সমাজের মধ্যে ধ্রুপদী গ্রিসের অন্তর্ভুক্ত করেছেন। এবং জর্জ থমসন বলেছেন যে প্রাচীন গ্রিসের অর্থনীতি ব্যাপকভাবে দাসশ্রমের ওপরই নির্ভর ছিল। এছাড়াও দেখো, মার্ক্সবাদী ইতিহাসবিদরা প্রাচীন গ্রিস সমাজকে দাস নির্ভর সমাজ এবং গ্রিক উৎপাদন পদ্ধতিকে অভিহিত করে দাস উৎপাদন পদ্ধতি হিসেবে এবং মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে ঐতিহাসিক সা ক্রাও গ্রিসের অর্থনীতিকে ইকোনমি বলেও চিহ্নিত করেছেন। দেখো, তবে অনেকে আবার এর বিপক্ষেও যুক্তি দিয়ে ঐতিহাসিকরা H.M. জোন্স এর মতে গ্রিসের শিল্প উৎপাদন অর্থনীতির মূল ভিত্তি ছিল না, অথচ দাসরা ছিল মূলত শিল্পে নিযুক্ত। প্রাচীন রোমে, মিশর বা গ্রিসের অর্থনীতি দাসত্বের ওপর নির্ভরশীল। প্রাচীন গ্রিসের দাস শ্রম সমগ্র উৎপাদন ব্যবহার করতে নিয়ন্ত্রণ করতে পারত না। এর ফলে দেখো, ক্ষুদ্র উৎপাদন ব্যবস্থার অধিক নির্ভরশীল গ্রিসের অর্থনীতি দাসদের ভূমিকা ছিল গণ্য। অবশ্য সাম্প্রতিক ঐতিহাসিকগণ মনে করেন যে গ্রিসে বা এথেন্সের অর্থনীতিকে একান্তভাবে দাস নির্ভর বলা যায় না, কারণ উৎপাদনের কাজে স্বাধীন নাগরিকদের ভূমিকাও ছিল। এবার চলে আসো রোমে। দেখো, প্রাচীন রোমে কৃতদাসরা গৃহকর্মে বা কৃষি উৎপাদনে, বাণিজ্য পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে নিয়োজিত ছিল। রোমের অর্থনীতিতে কৃতদাসদের শ্রমের ওপর বিশেষ নির্ভর ছিল। এছাড়াও রোমান সরকার দাস ব্যবস্থা থেকে কর বাবদ প্রচুর পরিমাণে অর্থ আদায় করত। রোম সম্রাট অগাস্টাস তার দাস বিক্রয়ের ওপর 2% হারে কর বসালে রোমের বাৎসরিক রাজস্বের হার প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তবে রোমান সাম্রাজ্যের উৎপাদন ব্যবস্থায় দাস শ্রমের অনিবার্যতা ও প্রভাব সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। এবার দেখো, 1 নম্বর, কৃষি, শিল্প, বাণিজ্য, উৎপাদন ক্ষেত্রে দাস শ্রম গুরুত্ব ছিল, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু রোমান সমাজ বা অদাস নাগরিক ও সাম্রাজ্যের অধিবাসীরা কায়িক শ্রম দান করত অত্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে বৃহদাকার কৃষি খামার। এছাড়া দাস শ্রমের অপরিহার্যতা কখনোই অনুভূমিক হয়নি। এমনকি তৃতীয়ত হচ্ছে এমনকি মনে করা হয়েছে যে দাস সন্তান দাস শ্রম ইটালি, রোম কৃষি উৎপাদন ব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। দাস শ্রমের সহজলভ্যতা আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অনীহা তৈরি করেছিল। চতুর্থত দেখো, তবে কেউ কেউ মনে করতেন যে প্রজাতন্ত্রে আমলে কৃষি ও শিল্পের উন্নতির পশ্চাতে দাস শ্রমের বিশেষ ভূমিকা ছিল। অবশ্য এই গোষ্ঠী ও বিশ্বাস করতেন যে রোমান অর্থনীতিতে দাস শ্রম গুরুত্বপূর্ণ ছিল কিন্তু অপরিহার্য ছিল না। এবার চলো মিশরে। দেখো, মিশরীয় অর্থনীতি কৃতদাসদের প্রভাব ছিল দ্বিমুখী, যথা একটা হচ্ছে ইতিবাচক। দেখো, ইতিবাচকের মধ্যে কৃষি সমৃদ্ধি। মিশরীয় দাসদের মাধ্যমে খাল খনন করে উৎসর মরুভূমি উর্বর, এটা উৎসর হয়ে গেছে, উর্বর মরুভূমি চাষযোগ্য উর্বর কৃষি জমিতে রূপান্তরিত করা হলে মিশরের কৃষিভিত্তিক অর্থনীতি সমৃদ্ধি এবং খাদ্য সংকট দূর করা হয়। ফলে কিন্তু মিশরবাসীর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। এবার দ্বিতীয়ত চলে আসো, খনি শিল্পের উন্নতি। দেখো, খনি শিল্পে নিযুক্ত কৃতদাসদের শ্রমের খনি প্রাপ্ত ধাতু দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হতো, ফলে প্রযুক্তির উন্নতি সামগ্রিকভাবে মিশরের অর্থনীতি এবং বৃদ্ধিতে সুদৃঢ় করে তোলে। 3 নম্বর চলে আসো, বাণিজ্যিক উন্নতি। দক্ষ শ্রমিক হিসেবে মিশরীয় কৃতদাসদের নীল নদকে নৌ চলাচলের উপযোগী করে তোলে এবং যা বাণিজ্যিক উন্নতিতে সাহায্য করেছিল। এবং নেতিবাচক দিকগুলো দেখো, অর্থ নির্গম। কৃতদাস প্রথা ধীরে ধীরে মিশরীয় শাসন ব্যবস্থার অঙ্গে পরিণত হলে বিলাসনের মধ্যে দিয়ে দিন কাটাতে উদ্দেশ্যে বহু মিশরবাসী বিভিন্ন দেশ থেকে কৃতদাস ক্রয়ের চেষ্টা করে। এর ফলে প্রচুর মিশরীয় অর্থ বিদেশে চলে যায়। তারপরে দেখো, তুমি দ্বিতীয়তে চলে আসো, কর্মক্ষমতা ও উৎপাদন হ্রাস। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিশরে দাস ব্যবস্থা ভেঙে পড়লে উৎপাদন কার্যে মিশরবাসী শ্রমের প্রয়োজন বেড়ে যায়, কিন্তু দীর্ঘকাল শ্রমসাধ্য কাজ না করায় তাদের অত্যন্ত কর্মক্ষমতা হ্রাস পায় এবং পরিশ্রম করার মানসিকতা নষ্ট হয়ে যায়। এই অবস্থায় মিশরের উৎপাদন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে বা দুর্বল করে ফেলে। অর্থনীতির ওপর নেতিবাচক কিন্তু প্রভাব পড়তে দেখা যায়। এবার চলে আসি আমাদের ভারতে। দেখো, ভারতীয় উপমহাদেশে প্রাচীনকালে গড়ে ওঠা হরপ্পা সভ্যতা বা লিপি পাঠোদ্ধার না করলেও নগরের বিন্যাস, গৃহ নির্মাণ সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে বলা যায় যে এই যুগে দাসেদের অস্তিত্ব ছিল এবং মধ্যকালীন ভারতে অর্থ সামাজিক জীবনে দাস বা কৃতদাসদের গুরুত্ব ছিল খুব সামান্য, কারণ এই কাল পর্বে ভারতবর্ষের উৎপাদন ব্যবস্থা তথা রাষ্ট্রের অর্থনীতি নির্ভরশীল ছিল শিল্প
শ্রমিক ও স্বাধীন কৃষকদের পরিশ্রমের ওপর। তবে সুলতানি আমলে ক্রীতদাস ক্রয় বিক্রয়ের জন্য দাস বাজার গড়ে উঠতে দেখা যায়। এবার হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি। দেখো, সুলতানি যুগে দাস শ্রমিকরা অভিজাতদের জমিতে কৃষকদের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন ব্যবস্থাকে ব্যাহত রেখেছিল, যা সুলতানি আমলে অর্থনীতির সমৃদ্ধির গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা গ্রহণ করেছিল। এরপরে চলে আসো শিল্প উৎপাদন বৃদ্ধি। দেখো, সুলতানদের উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প কারখানার উপযুক্ত প্রশিক্ষণে দাস শ্রমিকদের নিয়োগ করা হতো। এরাই বিভিন্ন শিল্প সামগ্রী উৎপাদনের দ্বারা রাষ্ট্রের অর্থনৈতিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই প্রসঙ্গে বলা যায় যে সুলতান ফিরোজ শাহ তুগলক প্রায় 12,000 দাসকে শিল্প শ্রমিকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কলকারখানায় নিয়োগের ব্যবস্থা করে দেন। তারপরে চলে আসো শ্রমিকের যোগান বৃদ্ধি। দেখো, ঐতিহাসিক KM আশরাফ এর মতে সুলতানি আমলে অভিজাত শ্রেণীর যুদ্ধ না হয়ে আমোদ প্রমোদের মধ্যে দিয়ে দিন কাটাতো। ফলে উক্ত পরিস্থিতিতে দাস বা ক্রীতদাসরা শ্রমিক হিসেবে যোগদান করে দেশের উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। তারপরে চলে আসো সরকারি আয় ব্যয়ের বৃদ্ধিতে সাহায্য। আলোচ্য পর্বে দাস শ্রমের চাহিদা বৃদ্ধি পেলেও দাস যোগান ব্যাহত রাখার জন্য অসংখ্য দাস বাজার গড়ে ওঠে। এই সমস্ত দাস বাজার থেকে সরকারি কর্মচারীরা রাজস্ব আদায়ের ব্যবস্থা করলে সরকারের অর্থাগ্রমের পথ প্রস্তুত হয়। এবার চলে আসো বাণিজ্যতে। দেখো, সুলতানি যুগে স্থল বাণিজ্য বা ভারী পশু দলের সাহায্যে পণ্য পরিবহন করা হতো এবং বাঞ্জারা শ্রেণী এবং পশু কাফেলা এই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। বণিকেরা ক্রীতদাসদের বাঞ্জারা কাজে নিয়োগ করত। ওকে, এইবার চলে আসবো আমাদের সিদ্ধান্তে। দেখো, দাসপ্রথা সম্পর্কে বিস্তারিত আলোচনার পরেও এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে দাস প্রথার যে প্রভাব সমগ্র বিশ্বে লক্ষ্য করা গিয়েছিল তা তৎকালীন সমাজ ও অর্থনীতির অনুধাবন করতে সাহায্য করে। তাই দাসপ্রথা ও সমকালীন বিশ্বের ওপর এর প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এর পাঠের সীমাবদ্ধতা। দেখো, যে কোনো জিনিস আমরা অল্প টাইমের মধ্যে করছি, এর তো একটা সীমাবদ্ধতা থাকেই। দেখো, প্রকল্পটি রচনার ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা হচ্ছে স্বল্প সময়, এবং স্কুলে অন্যান্য পড়াশোনা ও কাজকর্ম সেরে এই প্রকল্পের জন্য যেটুকু সময় দিতে পেরেছি তার থেকে বেশি সময় দেওয়া হলে আরও তথ্য সমৃদ্ধ করা যেত। প্রকল্পটি এবং ধার্য শব্দসীমার মধ্যে আমাকে শেষ করতে হয়েছে। তাহলে এই যে স্কুল থেকে বলে দিয়েছে এত পাতার মধ্যে করতে হবে, তাহলে সেই পাতার মধ্যে আমি তো আরও লিখতে পারছি না। তাও তোমাদেরকে অনেক বড় করে দিয়েছি। তোমাদের যদি মনে হয় একটু বড় হয়েছে তাহলে প্রত্যেকটার থেকে একটু একটু কেটে দিতে পারো, বা আশা করবো এটাতেই হয়ে যাবে, তোমাদের কাটতে হবে না। দেখো, উপকরণ। প্রকল্পটি রচনার জন্য ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কার্ডবোর্ড, সাদা কাগজ, নানা রঙের প্লাস্টার পেপার, রং, তুলি, পেন্সিল, আঠা, স্কেল। এছাড়াও যদি অন্য কিছু তোমার লেগে থাকে তুমি সেগুলো উল্লেখ করতে পারো। এবার চিত্র তালিকা। এবার যে চিত্র তালিকাগুলো দিয়েছি তোমাদেরকে এগুলোই যে জোগাড় করতে হবে তা নয়, তোমরা যে কটা পারবে সেই কটা চিত্র তালিকা বা সেই সমস্ত চিত্রগুলো জোগাড় করবে। জোগাড় করে কিন্তু প্রত্যেকটা পেজের এক সাইডে সেই চিত্রগুলোকে তোমরা আঠা দিয়ে লাগিয়ে দেবে। ওকে, লাস্টে চলে আসবো কৃতজ্ঞতা স্বীকার। দেখো, এই প্রকল্প রচনায় আমাকে বিশেষভাবে সহায়তা করেছেন আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা। তার নাম লিখে দেবে, এই যে শূন্যস্থানটা রেখেছি, এবং শেষে লিখে দেবে আমি তার কাছে কৃতজ্ঞ। এদিকে শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর, এদিকে তারিখে লাগবে। তাহলে এইটুকু কমপ্লিট করলেই কিন্তু পুরো প্রজেক্টটি কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এই ধরনের ভিডিওর। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটি প্রজেক্ট ভিডিও নিয়ে।